আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। প্রস্তাবিত বাজেটের সংকট উত্তরণ ও স্থিতিশীলতা ফিরবে আশা অর্থ উপদেষ্টার। কালো টাকা সাদা করার সুযোগ রাখায় অস্বস্তি, মূল্যস্ফীতির হার নিয়ে সংশয়। এবারের বাজেট জুলাই বিপ্লবের চেতনার সাথে সাংঘর্ষিক, সিপিডির পর্যবেক্ষণ। গরিবদের ওপর করের বোঝা চাপিয়ে ধনীদের রেহাই, মন্তব্য এনসিপির। দেশে ফেরার 10 মাস পর নিজের গুমের অভিযোগ ট্রাইব্যুনালে জমা দিলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। প্রধান অভিযুক্ত শেখ হাসিনা সহ 7 জন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় নির্বাচনে রাজি জামায়াত, এনসিপি। ভিন্নমত বিএনপির। 4 সংস্কার ইস্যুতে সব দল ঐক্যমতে পৌঁছলেই জুলাই সনদ। এবং ঈদযাত্রায় বাসে ডাকাতি ঠেকাতে যাত্রীদের ছবি তুলে রাখার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি বন্ধে কঠোর পুলিশ ও মালিক সমিতি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক সংকট উত্তরণ ও দেশে স্থিতিশীলতা ফিরবে বলে আশা করছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আগামী 3 বছরের জন্য এই বাজেট পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, দেশের ক্রান্তি লগ্নে বিপ্লবী বা উচ্চাভিলাষী বাজেট দেওয়ার সুযোগ নেই। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে উপদেষ্টা দাবি করেন, ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল হচ্ছে, প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে শুরু হয়েছে অর্থনীতির অগ্রযাত্রা। তবে কালো টাকা সাদা করার সুযোগ রাখার অস্বস্তি এবং মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নিয়ে সংশয় আছে তার। বিস্তারিত শারফুল আলমের প্রতিবেদনে। প্রথমে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। নিয়ম মেনে উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনের শুরুতেই অর্থ উপদেষ্টা দাবি করেন, ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের দায়িত্ব নিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। ঋণের বোঝা রাজস্ব আয়ের তলানিতে এমন পরিস্থিতির মধ্যেই বিপ্লবী বাজেট দেওয়া কঠিন। সীমিত সম্পদ দিয়েও সাধারণ মানুষের কল্যাণ হয় এমন বাজেট দেওয়ার চেষ্টার কথাও জানান অর্থ উপদেষ্টা। করের বোঝা, মধ্যবিত্তের ব্যয় বাড়বে কিনা সেই প্রশ্নেরও উত্তর দেন তিনি। একটা বাড়বে, একটা কমবে, আবার বাজেটের মধ্যে আছে কিনা সেটা। হ্যাঁ, ডেফিনেটলি আপনার এই ক্রয় ক্ষমতার যদি না থাকে তখন বলবো যে এমন বিপদে পড়লাম, আমি যেটা নিয়ে গেলাম সেটা কোনো কিছু কিনতে পারলাম না। পৃথিবীর কোনো দেশে হয় না প্রত্যেক দিন দাম কমেছে, আবার প্রত্যেক দিন বেড়ে গেছে। অতএব আমি বলছি না যে বাজারটা ভালো, তা না, তবে জিনিসপত্রের দাম হয়েছে। ট্যাক্স যদি আরো বেশি আদায় করতে পারতাম, ট্যাক্স যদি ফাঁকি না দেওয়া হতো, ভ্যাট যদি ফাঁকি না দেওয়া হতো, করাপশন যদি না থাকতো দেশে, টাকা করে ফিরিয়ে আনতে পারতাম, তখন আমার ওই বাজেট সাপোর্টও রাখতো না IMF বা ওয়ার্ল্ড ব্যাংকের। আমাদের অর্থনীতির যে একটা চালিকা শক্তি, ফরেন এক্সচেঞ্জের অ্যাভেলেবিলিটি, সেটা ঠিক থাকবে এবং আমাদের মনিটারি পলিসিটাকে আমরা টাইট করে রাখছি। আমরা আগামীতে এটাকে ইন্টারেস্ট রেটটা কমিয়ে আনবো যখন ইনফ্লেশনটা 7%-এর নিচে নেমে যাবে। আমরা আশাবাদী এটা জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরের মধ্যেই আমরা সেখানে যেতে পারবো। অতীতে কালো টাকা সাদা করার সুযোগ রাখার সমালোচনা করেছেন অর্থ উপদেষ্টা। তবে এবার নিজের তৈরি বাজেটেও রেখেছেন এমন সুযোগ। এটাকে কালো টাকা নয়, অপ্রদর্শিত অর্থ বলে দাবি তার। পাচার করা অর্থ ফেরত আনা কঠিন বলেও জানান সালেউদ্দিন আহমেদ। যারা পাচার করে তারা অত্যন্ত বুদ্ধিমান লোক, লেয়ারিং করে পরে এমন নয় টাকা ঝাট করে পাঠিয়ে দেওয়া আরেক জায়গায়। একটা সেন্সেশনাল কেস অলরেডি করা হয়েছে, সময় লাগবে, তবু প্রোগ্রেস হচ্ছে। সে কালো টাকাটা পেলে হয়তো আমার বাজেটে ওই বাজেট সাপোর্টটা মোটো কম লাগতো, IMF এর কাছে যেতে হতো না। আনফরচুনেট আমরা সেটা পারি নাই। কালো টাকা কিন্তু এটা ঠিক কালো টাকা না, আমরা যেটা যে অপ্রতিষ্ঠিত টাকা কোনো কারণে যদি আপনার কাছে থাকে, শুধু ফ্ল্যাটের ব্যাপারে একটা বিধান দেওয়া হয়েছে। কালো টাকাটা সাদা করার ব্যাপারে হয়তো ডেফিনেটলি কিছু ইস্যু থাকে, সেটা আমরা বিবেচনা করবো যে এটা সে করা যায় কিনা। আমরা বলছি না যে খুব ভালো জিনিস করে ফেলে যে কালো টাকা সাদা করা। সীমিত সম্পদ ও নানা সীমাবদ্ধতার মধ্যেও নিজের দেয়া বাজেটকে জনবান্ধব ও ব্যবসা বান্ধব বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা। অতীতে সংসদে মাসব্যাপী আলোচনার পর জুনের শেষের দিকে অর্থ বিল পাশ হওয়ার রীতি থাকলেও এবার সংসদ না থাকায় 22 জুন অর্থ বিল উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর অধ্যাদেশ আকারে জারি করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। বাজেটটা তো ফাইনাল হবে আরো পরে। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। প্রস্তাবিত বাজেট জুলাই বিপ্লবের চেতনার সাথে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি।
তাদের মতে নতুন বাজেটে মধ্যম আয়ের মানুষের উপর করের বোঝা বাড়বে, এতে বাড়বে জীবনযাত্রার ব্যয়। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা বৈষম্যমূলক, যা সমর্থন করে না সিপিডি। মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অবাস্তব এবং উচ্চাকাঙ্ক্ষী বলেও মনে করেন অর্থনীতিবিদরা। আরও জানাচ্ছেন তরিক ইসলাম। অন্তর্বর্তীকালীন সরকারের 2025-26 অর্থ বছরের বাজেট পর্যালোচনার আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এ সময় বাজেটের বিভিন্ন সামঞ্জস্য ও নানান দিক তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। সরকার আসবে, এ সময় প্রস্তাবিত বাজেটের কর বৈষম্য তুলে ফাহমিদা খাতুন জানান, সরকারের বিভিন্ন কর স্ল্যাবের ফলে খরচ বাড়বে মধ্যম আয়ের মানুষের। উচ্চবিত্তদের ওখানে কম হচ্ছে, প্রবৃদ্ধিটা 7.6%। মধ্যম যেটা বললাম যে 10 লাখ 15 লাখ টাকা, তাদের তো 16.7% বাড়বে। আর যে যাদের 6 লাখ টাকা তাদের পড়ছে 12%, 12.6%। সুতরাং এইখানে পার্সোনাল ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে তো আমরা দেখছি না যে এটা মধ্যবিত্তের উপরই যে চাপটা পড়ছে। সেখানে কিভাবে আমি বলবো যে এইখানে ট্যাক্সের ক্ষেত্রে সুবিচার হয়েছে। উঠে আসে কালো টাকা সাদা করার বিষয়, যা বন্ধের দাবি সিপিডির। এ সময় বাজেটের সম্পদ কর ও রাজস্ব আয় বাড়ানোর কোনো পরিকল্পনা না থাকার কথাও জানায় সিপিডির এফএলও। যারা বাইরে টাকা নিয়েছে তাদের এখানে যে সম্পত্তি আছে সেটাকে জব্দ করা হয়েছে, এবং সেটা যদি ব্যাংক হয় তাহলে তো এটা লিকুইড মানি, আর যদি স্থাবর অস্থাবর অন্যান্য সম্পদ হয় তাহলে সেটাকে বিক্রি করে হলে ওই টাকাটা কিছুটা পাওয়া যাবে। তবে আমার আশা ছিল যে এবার যেহেতু ইলিসিট ফাইন্যান্সিয়াল আউটফ্লো নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, আলাদাভাবে এখানে উল্লেখ থাকবে, তো সেইটা হয় নাই। উপরন্তু আমরা দেখলাম যে কালো টাকা সাদা করার মতো একটা সীমিত আকারে হলেও, এবং সেখানে ট্যাক্সের হার অনেক উঁচু করে সেখানে ফাইন দিতে হবে বা ট্যাক্স দিতে হবে, সেটা করেছে, কিন্তু তারপরও নৈতিকভাবে এটাকে আমরা সমর্থন করি না। বাজেটে বিনিয়োগ বাড়ানো ও কর্মসংস্থান সৃষ্টিতে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই বলেও জানানো হয়। উঠে আসে কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের বরাদ্দ কমানোর বিষয়। বাজারের এফিসিয়েন্সি, দক্ষতা না বাড়লে, সবকিছু একসাথে যদি কাজ না করে, তাহলে আপনার এই পলিসিটা খুব কার্যকরী হয় না। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বাজেটে অর্থনৈতিক রূপান্তরের আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বরাবরের মতোই গরিবদের ওপর করের বোঝা চাপানো হয়েছে। এর বিপরীতে শীর্ষ ধনীদের ওপর অধিকতর কর আরোপ করা হয়নি। তবে জুলাই আন্দোলনে আহত বা নিহত পরিবারের জন্য বাজেটে যে বরাদ্দ করা হয়েছে তাকে সাধুবাদ জানায় দলটি। দেখুন মাজহারুল হক মুহাসিরের রিপোর্টে। 2025-26 অর্থ বছরের বাজেট প্রতিক্রিয়ায় সরব সবাই, বাদ যায়নি জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সৃষ্ট রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিও। বাংলা মোটরে অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির নেতাদের অভিযোগ, রাঘব বোয়ালদের করের আওতায় এনে জবাবদিহিতা নিশ্চিতের কোনো সুযোগ রাখা হয়নি প্রস্তাবিত বাজেটে। রাজনৈতিক দলের পরিবর্তন হলেও যাতে রাষ্ট্রের যে নীতি, জনমানুষের কল্যাণের নীতি, সেটাতে যাতে পরিবর্তন না হয়, সেটার দিকে বাংলাদেশ যাওয়া উচিত বলে আমরা মনে করি। এই বাজেট থেকে যে কর্মসংস্থানের ব্যবস্থা হবে তা নিয়ে শঙ্কায় জাতীয় নাগরিক পার্টি। শিক্ষা, স্বাস্থ্য খাতে নেই কোনো পরিবর্তন, যা ডিজিটাল ইকোনমির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব তৈরি করবে বলে মনে করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সরকার এই বর্তমান সময়ে যে অর্থনৈতিক সমস্যাগুলো, সেই সমস্যাগুলো তারা অ্যাড্রেস করতে পেরেছে, কিন্তু তার প্রপার সলিউশন বা স্ট্র্যাটেজি বা যেই ভিশনটার কথা আমরা বলতেছি বৈষম্যহীন সমাজে, সেইটা এই বাজেটের মধ্য দিয়ে আসেনি। এটা 1 বছরের জন্য বাজেট হলেও, সেটার বাস্তবভিত্তিক হলেও, কিন্তু সেটার নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা, অর্থনৈতিক রূপান্তরের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি বলে আমরা মনে করছি। জুলাই যোদ্ধাদের বরাদ্দ দেয়া বাজেটকে সাধুবাদ জানিয়ে তা সঠিকভাবে বন্টনের তাগিদ দেন তিনি। শিক্ষা, স্বাস্থ্য এবং বিজ্ঞান প্রযুক্তি খাতেও তেমন নতুনত্ব নেই, বরং শিক্ষায় ন্যূনতম 2% জিডিপি 2% বরাদ্দ থাকাটা আমরা উচিত বলে মনে করছি এই সময়। সেটা 1.7% হয়েছে। একইভাবে স্বাস্থ্য বা অন্যান্য খাতেও এবারও কালো টাকা সাদা করার সুযোগ রাখা উচিত হয়নি বলেও মন্তব্য করেন দলটির নেতারা। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।
প্রস্তাবিত বাজেটকে ফ্যাসিবাদের দোসর ও নব্য ফ্যাসিবাদী রাজনৈতিক দর্শনের প্রতিফলন বলে মন্তব্য করেছে জাতীয় পার্টি। বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় দলের চেয়ারম্যান জি.এম. কাদের বলেন, পতিত সরকারের বিগত বছরের বাজেটকে বর্তমান প্রেক্ষিত বিবেচনায় কিছুটা কাটছাঁট করা হয়েছে। এই বাজেটে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের জন্য কোনো স্বস্তির খবর নেই দাবি করে তিনি বলেন, প্রবৃদ্ধির নিম্নমুখী অবস্থানের কারণে কর্মসংস্থান এবং ব্যবসা বাণিজ্যে মন্দাভাব দেখা দেবে। মূল্যস্ফীতি অর্জনের লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত নয় বলেও জানান জাপা চেয়ারম্যান। ফ্যাসিবাদের দোসর ও নব্য ফ্যাসিবাদের রাজনৈতিক দর্শন, এটি বাজেটের মধ্যে থেকে আমার প্রথম মনে হয়েছে। এই বাজেটের ফলশ্রুতিতে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে অর্ধভুক্ত ও অভুক্ত মানুষের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছি সামনে। আর সার্বিকভাবে দেশের মানুষের জন্য এই বাজেটে কোনো সুখবর বা স্বস্তি থাকছে না বলেই আমরা মনে করছি। ভারত থেকে দেশে ফেরার 10 মাস পর নিজের গুমের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এতে প্রধান অভিযুক্ত হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের নাম উল্লেখ করা হয়েছে। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়ে পরবর্তী শুনানি ও আদেশের জন্য 19 জুন দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। রাজধানীর উত্তরার একটি বাসা থেকে 2015 সালের 10 মার্চ নিখোঁজ হন বিএনপির তখনকার মুখপাত্র সালাউদ্দিন আহমেদ। 62 দিন পর 11 মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। এরপর প্রায় 9.5 বছর তিনি ভারতেই ছিলেন, সেখানেও কারাবন্দী ছিলেন দীর্ঘদিন। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর 11 আগস্ট দেশে ফেরেন সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার নিজের গুমের অভিযোগ দায়ের করতে বিএনপিপন্থী আইনজীবীদের নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান তিনি। পরে শেখ হাসিনা সহ গুম খুনে জড়িত সকলের বিচার নিশ্চিত করার দাবি জানান বিএনপির এই নেতা। এর আগে 15 অক্টোবর তিনি গুম সংক্রান্ত কমিশনেও নিজের গুমের অভিযোগ জমা দেন। আরও অনেক আগে আসার কথা ছিল মামলা করার জন্য, বিভিন্ন রকমের ব্যস্ততা এবং তথ্য উপাত্ত সংগ্রহ করতে একটু দেরি হয়েছে। সরকারকে আহ্বান করব যাতে লজিস্টিক সাপোর্ট, ইনভেস্টিগেশন টিম বাড়ানো, প্রসিকিউশন টিম বাড়ানো সহ যত রকমের সহায়তা প্রয়োজন সরকার যেন করে। সুবিচার নিশ্চিত করেও আমাদেরকে সেটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে বাংলাদেশের ভবিষ্যৎ আমরা কিরকম চাই। এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 2 জনকে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে 2টি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে ট্রাইব্যুনাল। তবে নির্ধারিত দিনে আদালতে আসেননি তারা। আগামী 19 জুন এ বিষয়ে চূড়ান্ত শুনানি ও আদেশের জন্য দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল। সাধারণভাবে যে নোটিশটা বাড়িতে গিয়ে জারি করা হয় সেটা জারি হয়েছে, দ্বিতীয় দফায় পত্রিকাতে নোটিশ জারি হয়েছে, তারপরেও তারা আজকে পর্যন্ত হাজির হননি। আদালত ন্যায় বিচারের স্বার্থে আরেকটা শেষ সুযোগ দিয়েছেন। 19 জুন পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে, ওই দিন শুনানি অন্তে শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত যে কন্টেম্প প্রসিডিং সেটার ব্যাপারে আদালত আদেশ দেবেন। জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার মামলায় কারাগার থেকে 4 আসামিকে এদিন সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে এ মামলায় পলাতক ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 4 জনকে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। সংবিধানের 70 অনুচ্ছেদ সংস্কারে আস্থা ভোট, অর্থ বিল, সংবিধান সংস্কার ছাড়া অন্য সব ইস্যুতে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত দেওয়ার বিষয়ে একমত হয়েছে বিএনপি, জামাত সহ কয়েকটি দল। তবে সংবিধান সংস্কারে এমপিদের স্বাধীনভাবে মতামত দেওয়ার পক্ষে এনসিপি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপে এসব মতামত তুলে ধরেন দলগুলোর প্রতিনিধিরা। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন করতে জামাত, এনসিপি একমত হলেও ভিন্ন মত বিএনপির। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। জনগণের মতামতটাও তারা দেখতে পারবেন আমরা কি করছি। সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন, নিম্নকক্ষে নারী আসন, সংসদীয় স্থায়ী কমিটি ও তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ও কার্যবিধি মোট 4টি সংস্কার ইস্যুতে দ্বিতীয় দফার দ্বিতীয় দিনে সংলাপে বসে জাতীয় ঐকমত্য কমিশন। সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, অমীমাংসিত বিষয়ে আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছানো হবে। সব বিষয়ে আমরা একেবারে সবটাই একমত হব না, কিছু জায়গায় হয়তো একমত হব, বাকিটুকু প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের অবস্থান থেকে তাদের নির্বাচনী ইশতেহার, দলীয় ইশতেহার সব জায়গায় তারা আরও যদি যুক্ত করতে চান ওই বিষয়ে বলবেন, জনগণকে বলবেন, জনগণ সেটা গ্রহণ করবে কিনা সেটা তাদের বিষয়। তো যেটাকে আমরা সকলে
অন্তত পক্ষে ন্যূনতম জায়গাগুলোতে আসতে পারলাম। বৈঠকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ ও তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতেই বেশি আলোচনা হয় দলগুলোর মধ্যে। সংলাপ শেষে সাংবাদিকদের সামনে নিজ নিজ দলের বক্তব্য তুলে ধরেন নেতারা। দ্বিমতের জায়গা, ঐকমত্যের জায়গা সব নিয়েই তো আগে জনগণের কাছে যাওয়া হবে। শেষ পর্যন্ত অনুমোদন তো জনগণই দেবেন এবং সেটা একটা নির্বাচনের মধ্যে দিয়ে একটা পার্লামেন্টে যে সেই জিনিসটা চূড়ান্ত করতে হবে। সংবিধান সংশোধনের ব্যাপারটা মিশ্র মতামত এসছেন, অনেকে এটার পক্ষে বলেছেন, কেউ কেউ এটার যে বিপদ এটা নিয়েও আলোচনা করেছেন। অভিশংসন বা রাষ্ট্রপতির সমর্থনের ব্যাপারটা আরেকটা বিষয় বিএনপির পক্ষ থেকে এসেছে, সেটা হচ্ছে জাতীয় নিরাপত্তা। যারা যারা যে যে বিষয়ে দ্বিমত ছিল সেই বিষয়গুলো আপনারা আলাদা করে ওনাদের সাথে আলাপ করে একটা ঐকমত্যে আসার চেষ্টা করেন। সংবিধান সংস্কার ইস্যুতে এমপিদের স্বাধীন মতামত ও তত্ত্বাবধায়ক সরকারের সময় স্থানীয় সরকার নির্বাচনের মতামত দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। সংবিধান সংশোধনী এবং রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ৭০ অনুচ্ছেদ প্রযোজ্য হবে কিনা আমরা বলেছি যে এটা সংবিধান সংশোধনীর প্রযোজ্য হওয়া উচিত হবে না। তার কারণ হলো এই সংবিধান সংশোধনী এবং যখন ৭০ অনুচ্ছেদ একসাথে কাজ করে তখন আসলে এমন সব সংশোধনী দলগুলো আনে যার মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রে ইতিপূর্বে অনেকগুলো সংকট তৈরি হয়েছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কারে আস্থা ভোট, অর্থ বিল, সংবিধান সংস্কার ইস্যুতে ঐকমত্য কমিশনের সাথে একমত বলে জানায় জামাত। প্রায় সকল দলগুলো এই বিষয়ে ঐকমত্য পোষণ করেছে। আমরা এটার সাথে তো একমত আছি, আমাদের প্রপোজাল ছিল। আমি অন্যান্য দলগুলোকেও এই জন্য অভিনন্দন জানাই। কেয়ারটেকার সরকারের অধীনে স্থানীয় সরকার এবং জাতীয় সরকারের নির্বাচন হইতে হবে। এছাড়া জাতীয় নিরাপত্তার বিষয়ে এমপিদের স্বাধীন মত চায় না বিএনপি। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৩ মাস এবং এই সময়ে স্থানীয় সরকার নির্বাচন চায় না দলটি। আমাদের দলীয় অবস্থান থেকে আমরা এই ৩টা ছাড়াও আরও একটা বিষয় আমরা উল্লেখ করেছিলাম, সেটা হচ্ছে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট যে কোনো বিষয় তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৩ মাস থাকাই উচিত এবং স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের এখতিয়ারের মধ্যে না থাকাই উচিত। নারীদের আসন 50 থেকে 100-তে উন্নীত হলে ভালো হয়, তবে সেটা নির্বাচন পদ্ধতি কি হবে এই বিষয়ে কোনো ঐক্য এখনো হয় নাই। ঈদের পরও সংলাপ চলবে বলে জানায় জাতীয় ঐকমত্য কমিশন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। যতদিন দেশে গণতন্ত্র ফিরছে না ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দায়িত্বশীল গণমাধ্যম ও শহীদ জিয়ার ভূমিকা বিষয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি বলেন, রাষ্ট্রের মৌলিক বিষয়ে সবাইকে একমত থাকতে হবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগের মতো বাকশাল কায়েম করে অন্যের মত প্রকাশের স্বাধীনতা খর্ব করা চলবে না। জুলাই অগাস্টের যে আন্দোলন, সেই আন্দোলনে সত্যিকার ইতিহাস ভুলে গেলে চলবে না। কেউ যদি কল্পনা করে থাকে যে 5ই আগস্ট আকাশ থেকে এসে পড়েছে, সেটা সম্পূর্ণ ভুল। স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের উত্তরণের যে সংগ্রাম, সেই সংগ্রাম আমরা করেছি, আমরা করছি, আমরা করব, যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসে। প্রয়োজনীয় সংস্কার শেষে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন চায় জামাত। সংবাদ সম্মেলনে দলটির আমির বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছিল মন্তব্য করে তিনি বলেন, আপিল বিভাগ থেকে ন্যায় বিচার পেয়েছেন তারা। এ সময় দলের প্রতীক দাঁড়িপাল্লাও ফিরে পাবার আশাবাদ জানান দলটির আমির। খায়রুল ইসলামের রিপোর্ট। দীর্ঘ এক যুগের আইনি লড়াই শেষে রবিবার আপিল বিভাগ থেকে দলের নিবন্ধন ফিরে পায় জামায়াত ইসলামী। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন ডাকে দলটি। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক সহ দলের শীর্ষ নেতারা। 5 আগস্টের এই পরিবর্তন বা বিপ্লব না হলে হয়তোবা আজকেও আমরা আমাদের এই অধিকার ফেরত পেতাম না। এ সময় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই আদালতকে ব্যবহার করে দলের নিবন্ধন ও প্রতীক কেড়ে নিয়েছিল ফ্যাসিস্টরা। যে শর্তে তখন আমাদেরকে নিবন্ধন দেওয়া হয়েছিল, সেই শর্তের কোনো বিচ্যুতি জামাত ইসলামী করে নাই। কিন্তু 2009 সালে দুর্ভাগ্যজনকভাবে সরকারের ইঙ্গিতে আমাদের নিবন্ধন বাতিল করার জন্য অন্যায্যভাবে, বেআইনিভাবে আদালতে যায়। আদালতও এখতিয়ার বহির্ভূতভাবে মিসক্যারিয়েজ অফ জাস্টিস উপহার দিয়েছেন। ফ্যাসিস্ট বিদায় নিলেও ফ্যাসিজম বিদায় হয়নি বলে মন্তব্য করেন তিনি। আনফরচুনেটলি ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিজম বাংলাদেশ থেকে এখনো বিদায় নেয়নি। তার কালো ছায়া এবং ভূত
এখনো জাতির ঘাড়ে রয়ে গিয়েছে। এজন্য প্রয়োজন হবে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডাক্তার শফিকুর রহমান বলেন, নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাইয়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন জরুরি। যে জাতীয় নির্বাচন হচ্ছে সিদ্ধান্তকারী নির্বাচন, জাতির ভাগ্য নিয়ন্ত্রণের নির্বাচন। এর আগে যদি স্থানীয় সরকারের নির্বাচন হয়, যেটা নিয়ে এখন পাবলিক সাফারিং হিউজ, এই নির্বাচনটা আগে হওয়ার দাবি আমাদের আছে। এই নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের সক্ষমতা এবং সদিচ্ছা দুইটারই প্রমাণ পাওয়া যাবে ইনশাআল্লাহ। দেশের রাজনীতি এবং সার্বভৌমত্বের ওপর অন্য কারো আধিপত্য মেনে নেবে না বলেও জানান জামায়াতের আমির। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ঈদযাত্রায় বাসে ডাকাতি ঠেকাতে যাত্রীদের ছবি তুলে রাখার নির্দেশ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীও নিরাপত্তা জোরদার করবে বলে জানান তিনি। সচিবালয়ে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টা আরও জানান, এবারও ফিটনেসবিহীন গাড়ি চলতে দেয়া হবে না। অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে থাকবে পুলিশ ও মালিক সমিতি। রিপোর্ট মাহবুব কবির চপলের। আর আপনার গাবতলী থেকে কিন্তু ডাকাত দল সহ আসছে, আর ওরে গেট আপ সেট আপ ছিল ভালো। ইতিমধ্যে 3 জন সামনে থেকে দাঁড়ায় যায়, আপনি ছুটি বাইকেরে, তখন ড্রাইভার এক বলছে যে বস আপনি তো অনেক গাড়ি চালালেন, এবার চাবি আমাকে দিয়ে দেন। গত ফেব্রুয়ারিতে ঢাকা থেকে রাজশাহীগামী বাসে যাত্রী সেজে ভয়াবহ ডাকাতি ও নারীর শ্লীলতাহানির ঘটনা ঘটে। ঈদের ছুটির আগে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বেশ কয়েকটি ডাকাতি হয়। এতে আতঙ্ক বাড়ছে ঈদ যাত্রায়। এসব বন্ধের উপায় খুঁজছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বাড়ানো হচ্ছে মহাসড়কের নিরাপত্তা। তবে যাত্রী বেশে ডাকাতদের চিহ্নিত করতে ঢাকায় বাস ছাড়ার আগে ছবি তুলে রাখার নির্দেশ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কোন যাত্রী দূরে যাওয়ার সময় উঠার পরে তাদের সবারই ছবি নেওয়া হবে। অনেক সময় যাত্রী ছদ্মবেশে ডাকাত এরা কিন্তু বাসে উঠে পড়ে। কিছু কিছু লোকাল বাস আছে, যেমন ধরেন আমিন বাজারে পরে হয়তো আবার সাভার গিয়ে তাদের ছবি উঠাইতে যাত্রী উঠাইতে হবে। তো আমিন বাজারে তো একবার ছবি উঠাই নেবে সবাই, প্লাস এই সাভারে যাওয়ার পরেও যেই সব নতুন যাত্রী উঠবে তাদেরও ছবিগুলি তারা উঠাবে। যদি কোনো রকমে কোনো বাসে কোনো রকমের ঝামেলায় পড়ে, তারা কোনো প্রশাসনের নাম্বার থাকলে তাদের সাথে জানাই দিবে। ঈদযাত্রায় লক্কর ঝক্কর বাসের দৌরাত্ম্য বন্ধ, অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজি বন্ধের কথা জানান উপদেষ্টা এবং পরিবহন মালিকরা। প্রতি বছর এমন ঘোষণা থাকলেও ঈদের সময় এগুলোর সবই ঘটে। তবে এবার তা হবে না বলে আশ্বস্ত করেন তারা। যেই গাড়ি রাস্তা চলাচলের উপযোগী না, অনেক সময় ওই ভাইয়েরা করে নাকি একটু রং ঠং দিয়া কইরা ফেলায়। এবারে রং ঠং দিয়া করা যাবে না। প্রতি বছর ঈদের সময় আমরা ঘোষণাগুলো দেখি, কিন্তু শেষ পর্যন্ত এগুলো থাকে না। গতবার বাংলাদেশের 2টি বড় পরিবহন, হানিফ পরিবহন এবং শ্যামলী পরিবহনের বিরুদ্ধে জরিমানা করেছে। আপনারা দেখেন এই পরিবহন সেক্টরে একটা টু শব্দটি করতে দেয়নি। কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কোনো জায়গায় কোনোভাবে ছাড় দেওয়া হবে। ফাঁকা ঢাকার নিরাপত্তা নিশ্চিতে পুলিশের বড় ধরনের ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা বাহিনীর ছুটি বন্ধ করে দেওয়া হয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। কোরবানির ঈদ উপলক্ষে রাজধানীর পশুর হাটগুলোতে আসতে শুরু করেছে বিভিন্ন জাতের গরু। তবে এখনো পুরো দমে জমে ওঠেনি। ক্রেতাদের উপস্থিতি তুলনামূলকভাবে কম, দামও বেশি চাইছেন ব্যাপারীরা। তারা বলছেন কোরবানির ঈদের শেষ 3 দিনের প্রত্যাশা অনুযায়ী দাম মিলবে। মনির হোসেন তপুর রিপোর্ট। রাজধানীর অন্যতম বড় হাট বসেছে গাবতলীতে। দূর দূরান্ত থেকে ব্যাপারীরা গরু নিয়ে এসেছেন এই হাটে। নেত্রকোনা থেকে স্বামী স্ত্রী এসেছেন 1200 কেজি ওজনের রাজা মাস্তান নামের এই শাহিয়াল গরু নিয়ে। প্রত্যাশা অনুযায়ী পাচ্ছেন না দাম। মন খারাপ আসছে, তো বেশি টাকা কষ্ট হয়ে গেছে আমার এটার পাশ। 10 লাখ টাকার উঠে কষ্ট হয়ে গেছে আমার এটার পাশ। এদিকে দর্শনার্থীদের আকর্ষণ হয়ে উঠেছে ব্যতিক্রম ধর্মী সাদা ও গোলাপি রঙের একটি মহিষকে ঘিরে। এই সাদা রঙের মহিষ থাইল্যান্ডের মহিষ, আর কারো কাছে নাই, শুধুমাত্র আমাদের সরকার ক্যাটেল ফার্ম এই আমাদের কাছেই আছে। হাটে পর্যাপ্ত গরু রয়েছে, বড় ও মাঝারি সাইজের গরুর সংখ্যাই বেশি। দাম কইলাম মানে 4 লাখ টাকার গরু 5 লাখ 6 লাখ টাকা দাম চাই বসে থাকে, আমাদের বুঝো হয় না আর কি। মানে নাই মানে যে ভাব দেখছি দাম যে অবস্থা, বাজারের অবস্থা,
তে অল্প সময়ের ভিতরে ঘন্টা খানিক হয় না আমাদের, মানে আমরা যে আটা আসছি 1 ঘন্টার ভিতরে কিনে ফেলেছি। এদিকে হাটের নিরাপত্তায় সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট। হাটে প্রতারক চক্রের দৌরাত্ম্য প্রতিরোধে সাদা পোশাকে কাজ করছেন গোয়েন্দারা। ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা অথবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেটা নিশ্চিত করার জন্যই আমরা অতিরিক্তভাবে এখন দায়িত্ব পালন করছি। জাল টাকা শনাক্তে রয়েছে অত্যাধুনিক মেশিন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে পশুর হাট, ঈদ জামাত ও চামড়া কেনা বেচার যে কোনো ধরনের অপতৎপরতা রুখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাব। রাজধানীর কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান, ঈদুল আজহাকে কেন্দ্র করে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি জানান, পশুর হাটকে কেন্দ্র করে চুরি, ডাকাতি, ছিনতাই, দালাল চক্র, জাল নোট তৈরি ও সরবরাহ, প্রতারক চক্র, অজ্ঞান এবং মলম পার্টিকে রুখতে র্যাবের গোয়েন্দা নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। এছাড়া ঈদে ঘরে ফেরা মানুষের নিরাপত্তা নিশ্চিতে লঞ্চ, বাস ও রেল স্টেশনে মোবাইল কোর্ট সহ সাদা পোশাকে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। এবং র্যাবের পক্ষ থেকে ঢাকা অভিমুখী পশু বহনকারী বাহনে যাতে চাঁদাবাজি করা না যায়, সেই চাঁদাবাজি রুখতে প্রতিটি হাইওয়েতে আমাদের নিয়মিত টহল ও নজরদারি রয়েছে। অনলাইনে কোরবানির পশু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অনিয়ম ও প্রতারণা প্রতিরোধে র্যাব সাইবার মনিটরিং সেল সার্বক্ষণিক ভার্চুয়াল জগতে নজরদারি রাখছে। কোরবানি পশুর চামড়ার বাজার অস্থিতিশীল করতে কিছু সিন্ডিকেট সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। তাদের এই অপতৎপরতার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা হবে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বিড়ি শিল্পের ওপর অগ্রিম আয়কর প্রত্যাহার, শ্রমিকদের মজুরি বাড়ানো সহ 4 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই দাবি জানান। এ সময় সিগারেট ও বিড়ির করের বৈষম্য দূর করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয় নিয়ে 2025-26 অর্থ বছরের বাজেট পেশ হয়েছে সোমবার। বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বিড়ি শ্রমিক ফেডারেশন। শ্রমিকের ন্যায্য মজুরি 110 টাকা, বিড়ি শিল্পের উপর অগ্রিম আয়কর প্রত্যাহার, 1000 বিড়ি উৎপাদনে মজুরি 110 টাকা বৃদ্ধি সহ 4 দফা দাবি জানান শ্রমিক নেতারা। সিগারেটের অগ্রিম আয়কর 3%, বিড়ি ছিল 10%। এই বৈষম্যের বিরুদ্ধে আমরা সারা দেশে বলেছি যে এজন্য বিড়ি শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে, সিগারেটের মার্কেট ব্যাপক বৃদ্ধি হচ্ছে, আর বিড়ির মার্কেট সংকুচিত হচ্ছে, শ্রমিকদের কর্ম নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের দাবি এই 10% ব্যাট প্রত্যাহার করে এই বিড়ি শিল্পকে টিকায় রাখতে হবে। এ সময় বিদেশি সিগারেট কোম্পানিগুলোর দৌড়তে দেশি বিড়ি শিল্পের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ছে বলে জানান তারা। লক্ষ লক্ষ হাজার যে শ্রমিক আছি, তা আমরা নিজেরাই কর্মসংস্থান করি, এইটার উপর বেঁচে আছি, আর কোনো উপায় নেই আমাদের। অতএব এই বিড়ি শিল্প বন্ধ করা যাবে না। বিড়ি শিল্প বন্ধ করার আগে এ পেশায় জড়িত 20 লাখ শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টির দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। মিনায় যাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। মক্কায় আসরের নামাজের পর মিনার উদ্দেশ্যে যাত্রা করেছেন মুসল্লিরা। তাদের সুবিধার্থে মিনার যাত্রা বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। রাতে ও কাল মিনা ও মুজদালিফায় অবস্থানের পর আরাফাতের উদ্দেশ্যে রওনা দেবেন হাজিরা। এদিকে পবিত্র হজ পালন করতে বিভিন্ন দেশ থেকে এ পর্যন্ত 15 লাখ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজে সর্বোচ্চ নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি সরকার। বিশেষ করে গত বছরের মতো হিট স্ট্রোক থেকে প্রাণহানি এড়াতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। গালফ নিউজ জানায়, অতিরিক্ত গরম ও হিট স্ট্রোক ঠেকাতে এবার 40টিরও বেশি সরকারি সংস্থার 2.5 লাখ কর্মকর্তা কর্মচারী কাজ করছেন। এছাড়া মক্কা, মদিনা, আরাফাত সহ বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে 400রও বেশি কুলিং ইউনিট।
থাকবে 50,000 বর্গমিটারেরও বেশি ছায়াযুক্ত এলাকা। নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের কাছ থেকে জ্বালানি তেল আমদানির অভিযোগে ভারতের আদানি গ্রুপের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তবে এই প্রতিবেদনকে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে গৌতম আদানির মালিকানাধীন এই গ্রুপ। ইরান থেকে তরল পেট্রোলিয়াম গ্যাস এলপিজি আমদানির অভিযোগ অস্বীকার করেছে তারা। আদানি গ্রুপ এক বিবৃতিতে জানিয়েছে, ইরানি পণ্যের সাথে তাদের কোনো ব্যবসায়িক সংশ্লিষ্টতা নেই। তাদের ব্যবহার করা বন্দরে ইরান থেকে কোনো কার্গো হ্যান্ডলিং করা হয় না। এলপিজির বাণিজ্য আন্তর্জাতিক ও দেশীয় আইন এমনকি মার্কিন নিষেধাজ্ঞার বিধান অনুসারেই পরিচালিত করে আদানি গ্রুপ। আধুনিক ও উদ্ভাবনী ব্যাংকিং সেবা, ঝুঁকিহীন বিনিয়োগ, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং গ্রাহক পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের আস্থা, বিশ্বাস ও অনুপ্রেরণা নিয়ে 25 বছরে পদার্পণ করল যমুনা ব্যাংক। অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের প্রধান কার্যালয় সহ সকল শাখা ও উপশাখায় নানা কর্মসূচির আয়োজন করা হয়। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান রবিন রাজন শাখাওয়াত, পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমদ এবং ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা। সমৃদ্ধির এই পথ চলায় সাথে থাকার জন্য সকল গ্রাহক, পৃষ্ঠপোষক এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান ব্যাংকের চেয়ারম্যান রবিন রাজন শাখাওয়াত। এবারে খেলার খবর। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে আগামীকাল ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে এই লড়াইয়ে নামবে জামাল হামজারা। সন্ধ্যা 7টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে খেলাটি। তবে 10 জন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের টিকিট কিনতে না পারার প্রতিবাদে ফুটবল প্রেমীরা অবস্থান নিয়েছেন বাফুফে ভবনের সামনে। পরাগ আরমানের রিপোর্ট। দীর্ঘ 4.5 বছর পর ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফিরছে চিরচেনা ব্যস্ততা, সেটি আবার ভুটানের বিপক্ষে জামাল ভুঁইয়া হামজা চৌধুরীদের প্রীতি ম্যাচ দিয়ে। জয়চোখ অধিনায়ক জামাল ভুঁইয়ার। অফকোর্স 10 তারিখ এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচ, বাট কালকের ম্যাচও ইম্পর্টেন্ট এটা ভুটানের সাথে। অফকোর্স উই উইল গিভ আওয়ার বেস্ট টুমরো, কিন্তু আমার মেইন ফোকাস হচ্ছে 10 তারিখ, বাট কালকে জিততে হবে। ভুটানের বিপক্ষে ম্যাচটি শুধু প্রস্তুতি নয়, 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেয়ার মঞ্চও। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর সাথে সেই মঞ্চ আলোকিত করতে মাঠ মাতাবেন ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম। Hamza already joined yesterday, so now we are 25 and Shamit will be joining tomorrow, so the full list of players will be tomorrow here. So, well, preparing for the big game against Singapore and tomorrow having a very তবে হামজা ফাহমিদুলের খেলা দেখতে না পারার আক্ষেপ কিংবা হাহাকার ফুটবলার মুদিদের মধ্যে। বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচের টিকিট পেতে অবস্থান নিয়েছেন তারা বাফুফে ভবনের সামনে। 19 এপ্রিল মানে ম্যাচ শুরু হওয়ার 52 দিন আগে তখন থেকে টিকিট এক্সপ্রেস করতেছে। আমরা এখনো বিশ্বাস করি যে কোনো মূল্যে যে কোনো ভাবে আমরা ম্যাচ দুইটা দেখব। যে টিকিটগুলো আপনি হলো ধরেন আগামীকালকে টিটিফাই বিক্রি করবেন, এর আগের দিন হলো সোল্ড আউট দেখাইতেছে। পর্যাপ্ত টিকিট না পাওয়া পর্যন্ত ফুটবল আমুদিরা 10 জুন সকাল পর্যন্ত বাফুফে ভবনের সামনে অবস্থান করবেন। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। প্রস্তাবিত বাজেটে সংকট উত্তরণ ও স্থিতিশীলতা ফিরবে আশা অর্থ উপদেষ্টার। কালো টাকা সাদা করার সুযোগ রাখায় অস্বস্তি, মূল্যস্ফীতির হার নিয়ে সংশয়। এবারের বাজেট জুলাই বিপ্লবের চেতনার সাথে সাংঘর্ষিক, সিপিডির পর্যবেক্ষণ। গরিবদের ওপর করের বোঝা চাপিয়ে ধনীদের রেহাই, মন্তব্য এনসিপির। দেশে ফেরার 10 মাস পর নিজের গুমের অভিযোগ ট্রাইব্যুনালে জমা দিলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। প্রধান অভিযুক্ত শেখ হাসিনা সহ 7 জন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় নির্বাচনে রাজি জামায়াত এনসিপি, ভিন্ন মত বিএনপির।
4 সংস্কার ইস্যুতে সব দল ঐক্যমতে পৌঁছলেই জুলাই সনদ। এবং ঈদ যাত্রায় বাসে ডাকাতি ঠেকাতে যাত্রীদের ছবি তুলে রাখার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। অতিরিক্ত ভাড়াও চাঁদাবাজি বন্ধে কঠোর পুলিশ ও মালিক সমিতি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।